আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু শুধু ভালোবাসলেই তো হবে না, ঘুরে দেখতে হবে আমাদের এই পশ্চিম বাংলাকে, উত্তর থেকে দক্ষিণে। মোটামুটিভাবে এই রাজ্য দক্ষিণের গঙ্গাসাগর থেকে উত্তরের সান্দাকফু অবধি 776 কিলোমিটার বিস্তৃত। আবার এই পশ্চিমবঙ্গ উত্তর ও দক্ষিণবঙ্গে বিভক্ত। গঙ্গা নদী ফারাক্কার কাছে এই বিভাজন সম্পন্ন হয়েছে। আবার এই ফারাক্কা ব্রিজই ধমনীর মতো এই দুটি বঙ্গকে যুক্ত করেছে। কলকাতা থেকে ফারাক্কা ব্রিজের দূরত্ব 300 কিলোমিটারের কাছাকাছি। এই ব্রিজ পেরোলেই শুরু হয়ে যায় মালদা ডিস্ট্রিক্ট। উত্তরবঙ্গ বলতেই আমরা বুঝি পাহাড়, জঙ্গল কিংবা চা বাগান। যদিও এবারে উত্তরবঙ্গ ভ্রমণে এর মধ্যে কোনোটিই আমার ভিডিওর বিষয়বস্তু নয়। চলুন উত্তরবঙ্গ ভ্রমণ শুরু করি, আর আমার এবারের ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরি। গুড মর্নিং। আজকে 13ই জুন, আর আজকে আমরা একটা সফরে বেরিয়েছি, উত্তরবঙ্গ সফরে। সেই উত্তরবঙ্গ সফর মানে সেই উত্তরবঙ্গ মানেই আমরা বুঝি দার্জিলিং, জলপাইগুড়ি, ডুয়ার্স, তা নয়, একটু অন্যরকম উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গের ভ্রমণ আপনাদের যে বৃত্তান্ত, সেটা আমার সাথে এখানে হচ্ছে রানা আছে, দেখতে পাচ্ছেন, পেছনে বসে আছে, আর সামনে জয়ন্ত। এরপরে ক্যামেরা ওর হাতেই যাবে। আমরা তিনজনে মিলে এখন উত্তরবঙ্গ ভ্রমণে বেরিয়েছি, একটু অন্যরকম উত্তরবঙ্গ। আর আমার সামনে এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। অলরেডি আমরা এখন 55 কিলোমিটার চলে এসেছি। আর এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যে বিউটি, সেটা নিতে নিতেই আমরা যাচ্ছি। সামনে টোল গেট আছে। আমাদের প্রথম গন্তব্য হবে কৃষ্ণনগর, সেখানে আমরা খানিকক্ষণ দাঁড়াবো। তারপরে আবার পরবর্তী গন্তব্য বহরমপুর, তারপরে গন্তব্য মালদা মানে ফারাক্কা। এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ এগোবো। চলুন তাহলে পুরো জার্নিটা আজকে আপনারা আমার সাথে থাকুন, আশা করি দারুণ লাগবে। সামনেই কল্যাণী টোল গেট। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের যে সুন্দর রাস্তা, সেটা আমরা দেখতে দেখতে এলাম। খানিকটা সকালবেলায় স্টার্ট করেছি 5:10 নাগাদ, কারণ ওই সময় রাস্তাটা একটু ফাঁকা থাকে, একটু টেনে নিয়েছি। এখন এখান থেকে ভিডিওটা শুরু করছি, রাস্তা দেখতে দেখতে। আপনারাও চলুন, সঙ্গে আমরাও এনজয় করতে করতে চলি। চলুন। আমাদের প্ল্যান মতো এখন আমরা কৃষ্ণনগর পেরিয়ে গেছি। এখন বাজে 8:04, আর 145 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে। এখন সামনে একটু এগিয়ে গিয়ে কোথাও একটা ভালো ধাবা দেখে আমরা যে ব্রেকফাস্টটা সেটা করব। দারুণ, মানে সকালের দিকে একটু রোদ্দুর ছিল, কিন্তু যত বেলা বাড়ছে এখন কিন্তু প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর হয়ে যাচ্ছে, মেঘলা হয়ে যাচ্ছে, ওয়েদারটা আর অতটা গরম নেই। সামনের রাস্তাটাও খুবই সুন্দর, মাঝখানে ডিভাইডার করা আছে, ছোট ছোট গাছ লাগানো আছে। পুরো রাস্তাটাই এইরকম। NH-12 এটা 34 নম্বর যে জাতীয় সড়ক, সেটা কিন্তু এখন নাম পাল্টে গেছে সব জাতীয় সড়কগুলোর। এখন হয়ে গেছে এটা NH-12। পুরো কিন্তু এইভাবেই চলে যাবে শিলিগুড়ি অবধি, এবার তারপরে গৌহাটি। এই কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার মতো এগিয়ে এসছি। 155 কিলোমিটার মতো আমাদের রাইড হয়েছে বাড়ি থেকে। আর এখন হোটেল পালকি বলে এই জায়গাটায়, এই হোটেল পালকি এই জায়গাটায় আমরা এখন এসেছি। জয়ন্ত রানাও বসে গেছে। এখন আমরা এখানে চা খাবো। ধোসা অর্ডার করে দিয়েছি, মশলা ধোসা অর্ডার করে দিয়েছি। আমরা যেখানে যাচ্ছি রায়গঞ্জ, সেই রায়গঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 425 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তা সেই দূরত্ব অতিক্রম করতে আমাদের ওখানে পৌঁছতে প্রায় 2:30 হয়ে যাবে, 2:30 মতো দেখাচ্ছে। চলুন তাহলে আমরা বাকি পথটুকু এখন জার্নি করি। এখানে মশলা ধোসা চা খেয়ে নিই। লাল চা চলে এসছে।
এসি চালিয়ে দিল। এখন এসির ভেতরে আমরা চলে এলাম। মানে সকালবেলায় এখনও শুরু হয়নি, সবে 8টা বেজেছে। আমরাই মনে হয় প্রথম মানে এখানে যে হোটেলে খেতে এলাম, এর আগে কেউ আসেনি, ফলে এসিটা অফ ছিল, তারপরে এসি চালিয়ে দিল। পালকির ভেতরটা খুব সুন্দর, দেখুন সাজানো গোছানো, একদম একটা মায়াবী পরিবেশ। আর বাইরে যা প্রচণ্ড গরম, সেই জায়গায় এখানে বেশ একটা পিসফুল ব্যাপার। আমাদের ধোসা চলে এসছে, মশলা ধোসা 70 টাকা। এটা সম্বারটা ঠিক আছে, কিন্তু এই চাটনি খুবই কম দিয়েছে, আরও দেবে নিশ্চয়। হ্যাঁ, এখন সেটাই বড় কথা, ভেতরে মশলা খুব কম। যাই হোক, ঠিক আছে, ব্রেকফাস্টে চলবে। তো খাওয়াটা যদি শেষ করি, তারপর আবার এগিয়ে যেতে হবে আমাদের। কেমন লাগছে রানা? ভালো, চা আর খাবো না, ঠিক আছে, ভালো, দারুণ ব্রেকফাস্ট। জান তো, ঠিক আছে। বহরমপুর ঢুকে গেলাম। এই বহরমপুর ব্রিজের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম। 224 কিলোমিটার আমাদের রান হয়েছে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে? 10টা 30। এখন 10:30 বাজে, আর আমাদের দেখাচ্ছে আর 4 ঘন্টা 20 মিনিট লাগবে। 2:51 পৌঁছবো। 205 কিলোমিটার আমাদের এখনো রায়গঞ্জ যেতে, এখনো আমাদের রাইড করতে হবে। চলুন, এখন আবার মেঘলা হয়েছে, কখনো মেঘলা কখনো রোদ্দুর। রাস্তা কিন্তু তুখোড় বানিয়ে দিয়েছে, মানে 2-1টা ডাইভারশন আছে হয়তো, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর। আপনি 80-100-তে অনায়াসে গাড়ি চালাতে পারবেন। আমার এই রাস্তায় চালানোর অভিজ্ঞতা এই প্রথম। ফরাক্কার 95 কিলোমিটার এখান থেকে, কিন্তু দারুণ একটা অনুভূতি কিন্তু আমি পাচ্ছি। এর আগে কিছুদিন আগে আমি পুরী গিয়েছিলাম চালিয়ে, আপনারা দেখেছেন সেই ভিডিও। এখন কিন্তু আমার ভিডিও আজকে আসবে নর্থ বেঙ্গলের পথে, আমি রাইড করছি। এই যে যাবার অভিজ্ঞতা পথে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাল উৎপাদনে যদি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বরে হয়, তাহলে তার গুণগত মানে রায়গঞ্জের চাল ভারতে 1 নম্বর। আর সেরার সেরা চাল তো রায়গঞ্জের তুলাই পাঞ্জি। সেই খোঁজেই আমরা চললাম রায়গঞ্জ। ওয়েস্ট বেঙ্গলে যে আছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, অন্যান্য জায়গায় কতখানি গ্রিনারি। পুরো পাট ক্ষেত, এটা পুরোটাই পাট ক্ষেত একদম। দারুণ দারুণ ভিউটা, সত্যি দারুণ। মেঘলা আকাশ, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে রোদ্দুরও খুব চড়া। এখন 34 ডিগ্রি টেম্পারেচার আছে বাইরে। রানীনগর পেরোলাম আমরা এখন, পলসন্ডা। বহরমপুর টোল প্লাজা, এটা ফারাক্কা সেকশন। এই নিয়ে আমরা 3 নম্বর টোল প্লাজা পেরোলাম। ফারাক্কার ফিডার ক্যানেল এটা, মানে এটা কিন্তু একটা জল বইছে, এটাই গঙ্গা হয়ে বইছে যতখানি আমার ধারণা। যে বাদদা দিয়েছে ফারাক্কা ব্যারেজ, ব্যারেজ থেকে মেন স্ট্রিমটা তো চলে গেছে পদ্মার দিকে, আর একটা ছোট স্ট্রিম যেটা হুগলি হয়ে চলে গেছে, সেই হুগলি স্ট্রিমটা এটা। এই 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা, ফারাক্কা টোল প্লাজা এটা এলো।
আমরা ফরাক্কা আসছি, আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই ফরাক্কা ব্যারেজ ঢুকে যাব। মুর্শিদাবাদ শেষ, তার ওপার থেকেই হচ্ছে মালদা, ফারাক্কাই হচ্ছে বর্ডার, তার ওপার থেকেই মালদা শুরু, নর্থ বেঙ্গল শুরু। আমাদের নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার এই ফারাক্কা। আর এই পার্টটা যত মুর্শিদাবাদ, নদিয়া সব কিন্তু সাউথ বেঙ্গল। এখান থেকে আমার ডান দিকেই কিন্তু বাংলাদেশ, পুরো বাংলাদেশের প্যারালালি আমরা চলছি। এই 8-10 কিলোমিটারের মধ্যেই কিন্তু বাংলাদেশ বর্ডার। বিভিন্ন জায়গায় এই ডাইভারশনটা করা আছে, প্রায় প্রতি কিলোমিটারে এইরকম একটা করে ডাইভারশন। এটা একটা খুব প্রবলেম, না হলে কিন্তু রাস্তা খুব ভালো। তবে রাস্তায় টোটোর ভিড় আছে, টোটো আছে, বাইক আছে, হেলমেট না পরা মানুষজন আছে। একটু সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। রাস্তা পারাপার হচ্ছে লোকজন, সেই অন্যান্য জায়গায় হাইওয়েগুলোতে এইগুলো থাকে কিনা আমার অতটা জানা নেই, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ট্রেন লাইনটা প্যারালালি যাচ্ছে। হ্যাঁ, ট্রেন লাইনটাও এই নর্থ বেঙ্গলের লাইন, এটাও কিন্তু পুরো প্যারালাল যাচ্ছে। এনটিপিসি ফারাক্কা, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, তাপবিদ্যুৎ কেন্দ্র এই সামনেই। এই ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে, এইখান থেকে শুরু। বাঁদিকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু ব্যারেজটা। তো এখানে কিন্তু আরো রাস্তা পাশ থেকে ব্রিজ তৈরি হচ্ছে, আরো কিছুদিনের মধ্যে এই সব সমস্যাগুলো মিটে যাবে। এই ডান দিক থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু ডান দিক থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, অনেকটা হয়েও গেছে কাজ। আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন, আমার ব্লগেও দেখছেন। আর এই হচ্ছে ব্যারেজ। পাশেটা ট্রেন যাওয়ার যে রাস্তা, ওখান থেকে কিন্তু ব্যারেজটা খুব স্পষ্টভাবে দেখা যায়। আমি আগে একবার ট্রেনে সকালবেলা যাচ্ছিলাম, তখন কিন্তু এই বর্ষাকাল, মানে এখন যেমন বর্ষাটা শুরু হয়নি, আগের বছর যে সময় গিয়েছিলাম পুরো বর্ষাকাল, জানেন তো, মনে আছে? পুরো ব্যারেজের জলটা কিন্তু ছাড়া আমরা দেখেছিলাম, মানে একদম বিশাল জল, অনেক জায়গায় চড়া পড়ে আছে দূরে। অ্যাকচুয়ালি নদীর স্রোতটা নিশ্চয়ই বাংলাদেশ হবে। হ্যাঁ, অবশ্যই। ট্রেনটা যাচ্ছে দেখুন, মালগাড়ি অবশ্য। আচ্ছা, কাল থেকে কিন্তু রেলের যোগাযোগের একটা নতুন মাধ্যম শুরু হচ্ছে। কালকে 14ই জুন, আজকে 13ই জুন। কালকে কিন্তু নর্থ বেঙ্গল থেকে কলকাতায় যাওয়ার আর একটা নতুন ট্রেন শুরু হচ্ছে, যেটা নসিপুর রেল ব্রিজ হয়ে যাবে, যেটা আপনার কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর হয়ে কিন্তু কলকাতায় ঢুকবে। ফলে এই অঞ্চলের মানুষদের জন্য কিন্তু প্রচুর দিনের একটা মানে ইচ্ছা পূরণ, প্রচুর দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা আমাদের পঞ্চম টোল প্লাজা, রায়গঞ্জ, মানে এই রাস্তাটা রায়গঞ্জ অবধি টোল এইটাই নেবে। ফারাক্কা ব্রিজ ক্রস করলাম, তারপরে এই টোল প্লাজাটা পড়লো। এই সামনেই হচ্ছে মালদা বাইপাস, আর বাঁ দিক দিয়ে ঢুকে গেল মেন সিটির দিকে, মালদা সিটির দিকে। তা আমরা মালদা সিটির দিকে যাব, একটু ঘুরে এসে তারপরে আবার আমরা রায়গঞ্জের দিকে যাব। এইটা নয় তো মনে হচ্ছে, এইটা। ও আচ্ছা, এইখান দিয়ে ঢুকতে হবে না, দেখে নেন। হ্যাঁ, এইখান থেকে আমরা মালদার দিকে ঢুকে গেলাম। মালদা রেল স্টেশনটা এইদিকেই, আর এইদিকে চলে গেল মালদা বাইপাস, রায়গঞ্জ হয়ে। আমরা সেই রোডই ধরবো, কিন্তু একটা ছোট্ট কাজ আছে আমাদের মালদা শহরের ভেতরে, সেটা করেই আমরা আবার কিন্তু এই রোডেই চলে আসবো। কি রে, এটা কি তাক করেছে তোর দিকে? তোর দিকে কি তাক করেছে?
কিছুটা সময় আমাদের বন্ধু রায়ের শ্বশুরালয়ে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য রায়গঞ্জের উদ্দেশ্যে। বেরিয়ে যাচ্ছি, এখান থেকে 72 কিলোমিটার দেখাচ্ছে রায়গঞ্জ, আর সময় লাগবে 1 ঘন্টা 28 মিনিট। মানে যেটা আমাদের 3টে নাগাদ পৌঁছানোর কথা ছিল সেটা আমাদের 4টের সময় পৌঁছবো। তো চলুন, এখন 2:32 বাজে, আর মালদাতে খুবই গরম। মানে যারা আপনারা আসবেন এই সময়টা, এই গরমের কথাটা মাথায় রেখে আসবেন, খুব গরম। 38 ডিগ্রি টেম্পারেচার দেখালেও আমার তো মনে হচ্ছে 40-42 ডিগ্রি টেম্পারেচার আছে, এত গরম, খুব গরম। এখানে কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয়নি, এখনও শুরু হয়নি। কলকাতার দিকে যেরকম 2-4 বার বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে সেইভাবে বৃষ্টিটা শুরু না হওয়ার জন্য প্রচণ্ড গরম। 6ষ্ঠ টোল প্লাজা মালদা থেকে বেরোনোর পর, মালদা সিটি থেকে বেরোনোর পর এটা প্রথম টোল প্লাজা পড়লো। এটাই মনে হয় রায়গঞ্জ যাওয়ার মধ্যে আমাদের লাস্ট টোল প্লাজা। এই রায়গঞ্জ চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি। আমরা যেখানে ডেস্টিনেশন ফিক্সড করেছি শিলিগুড়ি মোড়, সেই শিলিগুড়ি মোড়টা আর 1 কিলোমিটার বাকি। হ্যাঁ, এই মুথুট ফাইন্যান্সের সামনে আছি, সবে এসছি আর কি। হ্যাঁ, আর একটু 100 মিটার। হ্যাঁ একটু এগিয়ে গিয়ে, ওই সাদা হ্যাঁ ঠিক আছে। লাগিয়ে আসুন। হ্যাঁ যে প্রথমে যে রাস্তাটা কাটা আছে, আচ্ছা তার পাশেই সামনেই দেখবেন মিটার রেস্টুরেন্ট। আচ্ছা, হ্যাঁ, চলে আসুন। ঠিক আছে হ্যাঁ, ওখান থেকে 100 মিটার কি 70 মিটার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এই 4:10 নাগাদ এসে পৌঁছলাম রায়গঞ্জে। তার এখানে এসেই দেখা হয়ে গেছে, মানে আমাদের আগে থেকেই ঠিক করে রাখা আমাদের যে রায় বন্ধু আছে, শেখর রায়, তারই পরিচিত, তারই আপনি কি হন? পিস্তত ভাই। তা পিস্তত ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, বউয়ের পিস্তত ভাই, মানে শালাবাবু আর কি। ওনার সঙ্গে দেখা গেছে বাপ্পাদা, মাননীয় বাপ্পাদা, মানে ওনার হাসি মুখ দেখেই আমরা সবাই অভিভূত। সত্যি কথা, আপনি যে মানে এত সুন্দর আমাদের একটা ওয়েলকাম দিলেন, এতেই আমাদের আনন্দ হলো সত্যি। আর হ্যাঁ, তা এখানে এসছি, ওনার সঙ্গে দেখা হয়েছে। তা বাপ্পাদার থেকে জানবো, আমরা তো মূলত এখানে একটু চাল নিয়ে আলোচনা করতে এসেছি, দেখতে এসেছি, একটা ভিডিও বানাতে এসেছি। বাপ্পাদা আমাদের চাল নিয়ে দেখাবেন তো, একটুখানি আইডিয়া দেবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। বাপ্পাদার এখানে একটা হোটেলও আছে রায়গঞ্জে, মিষ্টির দোকান আছে, প্লাস এই যে রেস্টুরেন্টের উপর আমরা এখন বসেছি। এখন এখানে আমরা চা খাবো, খেয়ে বাপ্পাদাই আমাদের হোটেল বুক করে দেবেন এখানে আজকে নাইট স্টের জন্য, সেখানে আমরা যাব। আমাদের খাবার চলে এসছে এখন, নান, চিকেন, স্যালাড, হ্যাঁ, বাটার নান। আচ্ছা, আমরা এগুলো এখন খাবো, যদিও দুপুরবেলার খাওয়া হয়ে গেছে, তাহলেও এখন খাবো। আমাদের বাপ্পাদার সৌজন্যে আমাদের আতিথেয়তা, আমাদের দারুণ আতিথেয়তা হচ্ছে এখন। আমরা এগুলো এখন খাবো, খেয়ে মার্কেটে যাব। চলুন তাহলে আমরা এখন এই খাওয়াগুলো শেষ করি। আর এটা ভেজ পোলাও, আচ্ছা, পনির দো আছে উপরে না, এটা ভেজ পোলাও। এরপরে আরেকটা আইটেম আসছে আমাদের। আজকে বাপ্পাদা মোটামুটি রাতের খাওয়া করিয়ে দিল, সঙ্গে মটন কষা। অত্যন্ত সুন্দর, এটা মানে একটা টেক্সচারটাও ধন্য আমরা, মানে অসাধারণ, একদম কমপ্লিট প্যাকেজ। এই মিতালি ফ্যামিলি রেস্টুরেন্ট, আবার একটা পার্টি হল, এটা বিয়েবাড়ি ভাড়া দেওয়ার জন্য উপরে তৈরি হচ্ছে। বাপ্পাদা আমাদের দারুণ করে একটা দুপুরবেলার খাওয়া খাওয়ালো। আমরা এখন, বাপ্পাদাই আমাদের একটা হোটেল বুক করে দিয়েছেন, সেই হোটেলে আমরা যাব, সেই হোটেলটাকে দেখতে এবং থাকতে। চলুন তাহলে সেই হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা করি। হোটেল সূর্য লক্ষ্মী, এই হোটেলে এসে উঠলাম। দারুণ, মানে রুমটা যা পাওয়া গেল, বাপ্পাদাই সব ঠিক করে দিল ফোন করে। 1800 টাকা বিনিময়, 1800 টাকা এসি রুম। দেখাচ্ছি আপনাদের রুমটা, দেখুন দেখুন, 4টে বসার চেয়ার, দারুণ চেয়ার 4টে। সব এখানে একটা টি টেবিল, কিন্তু প্রমাণ সাইজের টি টেবিল, ডবল বেডেড খাট, 2টো খাট, আবার এখানে একটা খাট, ট্রিপল বেড যেহেতু আমাদের, এখানে আর একটা খাট। দেখুন এখানে এসি, এখানে আয়না, অনেক কিছু আছে। বাথরুমটাও
এই বাথরুম গিজার আছে, খুব সুন্দর রুমটা। আমাদের 1800 টাকায় পড়েছে, 1800 টাকা নিয়েছে। জিএসটি আমরা বাদ দিয়ে দিয়েছি, জিএসটি ছাড়া 1800 টাকা। দারুণ রুম, খুব ভালো। আবার আমরা বাপ্পাদার সঙ্গে দেখা করতে যাব একটু পরে, ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তারপরে আমরা চালের মার্কেট আজকে এক্সপ্লোর করতে যাব। তুলাইপাঞ্জি চাল, যে উত্তর দিনাজপুরের যে তুলাইপাঞ্জি চাল, যেটা এখানকার বিখ্যাত, সেই তুলাইপাঞ্জি চালের মার্কেট আমি এক্সপ্লোর করতে যাব। চলুন, ভিডিওটা আমার সাথে জুড়ে থাকুন। এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা, আর রায়গঞ্জ এক্সপ্লোর করতে বেরিয়েছি এখন সন্ধ্যেবেলা। সুন্দর একটা মায়াবী সন্ধ্যে। দেখুন চারদিকটা একটা ফাঁকা ফাঁকা জায়গা। এখানে একটা টিভিএসের শোরুমও আছে। আর আমাদের সূর্যলক্ষ্মী হোটেল যেটা আছে রায়গঞ্জ একদম মোড় থেকে এই টিভিএস শোরুমের পাশেই। দারুণ হোটেলটা, খুব সুন্দর, ছিমছাম, মানে সেই বাতুলতা নেই, কিন্তু সার্ভিস আছে, ভালো সার্ভিস। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, এখন চালের মার্কেটের দিকে যাব। চাল কি আছে না আছে, তার কি দাম, সেটা এক্সপ্লোর করব, আপনাদেরও দেখাবো। এখানে একটা রিলায়েন্স ডিজিটালের শোরুমও আছে। জায়গাটা খারাপ নয়, তবে এখন রায়গঞ্জ বাইপাস হয়ে যাওয়ায় এই জায়গাটার গুরুত্বটা কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই। মানে সমস্ত শিলিগুড়িগামী যেসব গাড়ি টাড়িগুলো আছে সেগুলো কিন্তু ডাইরেক্ট ওখান থেকে চলে যায়। এই রায়গঞ্জের যে মোড়, এই রায়গঞ্জের মোড়টা কিন্তু 1 বছর আগেও এখান থেকেই মানে প্রচণ্ড ব্যস্ত, সরু রাস্তার ওপর দিয়ে সব শিলিগুড়িগামী যানবাহন চলাচল করতো। এখন কিন্তু কয়েকটা বাসই এই পথে আসে, না হলে কিন্তু সব বাস এই রায়গঞ্জ বাইপাস দিয়ে বেরিয়ে যায়। এই সামনে একটুখানি গেলেই রায়গঞ্জের মোড়। চলুন, আমাদের জন্য বাপ্পাদা ওখানে অপেক্ষা করছে, বাপ্পাদার সঙ্গে দেখা করি। সামনে এখানে প্রিয়রঞ্জন দাস মুন্সির একটা প্রতিকৃতি করা আছে সামনে, এইটাই হচ্ছে রায়গঞ্জ মোড়। সন্ধ্যেবেলায় আবার বাপ্পাদার দোকানে এসে এই যে আবার সিগনেচার সিঙ্গাড়া, আর এটা কালাকাঁদ না খেলে রায়গঞ্জ আসা অসম্ভব। হ্যাঁ, আমরা অনেক অনুরোধে মানে একটুখানি কম দিয়েছে, নাহলে আমাদের ভর্তি করে দিতে চাইছিল। আমরা খেতে পারবো না, কারণ দুপুরবেলা যা খেয়েছি আমাদের পক্ষে সম্ভব নয় আর খাওয়া। সিগনেচার সন্দেশ, দেখি খেয়ে দেখি কেমন। রিয়েলি সুন্দর, সত্যি সুন্দর, সত্যি রায়গঞ্জের মিতালি সুইটস সত্যি দারুণ। মোহনবাটির ভেতরে আমরা চলে এসেছি চাল কিনতে। করলেই মাল পেয়ে যাই আমরা কলকাতার। বলেন না বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসেন বসেন। আপনি দুটো মুখে চালান না, ঠিক আছে, বুঝে গেছি। মুখে দিলে বুঝতে পারবেন, কারণ এখানে তুলাইপাঞ্জি চাল এইটা কত দাম বললেন? এটা 180 টাকা। এনার কলকাতায় 4টে বড় বড় চালের শোরুম আছে। আচ্ছা আচ্ছা, 180 করে। এটা কি মানে 1 কিলো নিলে 180, আর কি মানে না, বস্তা কতখানিটা? বস্তা 50 কিলো বস্তা 80 কিলো কুটির আর কি। আমাদের তো ছোটো ছোটো পরে ব্যাগ বানায় আমরা বিক্রি করি। নেবো আপনার দিকে? হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো ব্যাগ বানায় বিক্রি করি, 180 টাকা কেজি। এটা হচ্ছে কুটির ঘর থেকে আসে। আর যেটা এখানে অনেক রকম হয় সেটা আমি বলছি না, মেশানো হয় না, সেটা বলুন, লোকে ঠকার আগে জানি ওর ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, না না, আমাদের একটা জিরা চাল নিয়েছিলাম, কথা দেখাই নিয়েছিলাম, মনে হয় গিয়েছে জিরা চাল। এটা দেখতে একদম সেম এক, ঠিক আছে। ওই জিরা চালের মধ্যে যদি একটু সেন্ট লাগাই দেওয়া যায় না, আপনি দুটো মুখে দিলে গন্ধ পাবেন। বলতে হবে একটু ডলেন,
এইভাবে একটু জ্বলেন এটা সম্বন্ধে খুব একটা দুটো চাবালে আপনি গন্ধ পাবেন, কারণ আমি তো বলেছি আমাদের কি হয়েছে কিছু দোকানে যাবেন চাল এরকম ধরবেন সাত সাত গন্ধ, যেই জলে দিলেন কিচ্ছু নাই, মানে ওটা তুলার ইয়ে না। ঠিক ঠিক। দেবো আমাদের ছিল আগে, এই তুলায় বলে বিক্রি এখন হয়। ডুপ্লিকেট। এইটা এটার মধ্যে একটুখানি করে দেয়, করে দেয় বা কিছু না, এটার সাথে এটা হাফ মিশিয়ে দিল, একটু হাফও লাগবে না, 20% দেয় আর সেন্ট মানে দেয়, কিচ্ছু বোঝা যাবে না। এই চালের দাম আপনার 54 টাকা 55 টাকা কিলো। আচ্ছা, মোলায়েম ব্যাপারটা দেখেন না এটা মোলায়েম ডালা। চেনাটাই তো মূল, সেই জন্যই এত দূরে আসা। না ঠিক এই চাল আমাদের ওখানেও বিক্রি হয়, পাওয়া যায়। আপনি আধা ঘন্টা আছেন তো? ঠিক আছে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটাই, বাপাতে আসে আপনি 1 কিলো আমার কাছে নিয়ে খান। না, না, এক কিলো বেশি নেব। বেশি নেব আমরা, বেশি না, বলছি আর কি, হ্যাঁ, আপনি 1 কিলো আমারটা আলাদা। নেই তো। না না না, মামা এখানকার এমনি আচ্ছা, পপুলার। বলুন একটু চাল সম্বন্ধে, তুলাই পাঞ্জি চাল সম্বন্ধে একটুখানি 2-4টে বলুন তো, আমরা তো চিনি না তো কোন চালটা আমার কাছে আজকে নেই, আচ্ছা আপনারা তো সকালে বেরিয়ে যাচ্ছেন। এটা লোকাল, তা তুলাই পাঞ্জি আপনার কাছে কোনোটাই নেই? ও সিদ্ধটা আছে, আতপটা আছে, আতপটা কই? আচ্ছা। আতপটা ভালো না, সেদ্ধটাই ভালো? না না, আতপের ভালোটা নেই। ও ভালো সিদ্ধ যেটা ভালো চাল সেটা নেই, এটা খুব ফাইন চাল। হ্যাঁ, এটার প্রবলেমটা কি? এটা প্রবলেম, এটা তো আতপ, আতপটাই চাইছি, আতপটাই তো চাইছি আমরা। তাহলে ঠিক আছে। এই যে সিদ্ধ যেমন, এটা কিন্তু এই স্পেশালটা না। আচ্ছা, ওই জন্য বললাম যে স্পেশালটা নাই, শেষ হয়ে গেছে। ও সেদ্ধটা স্পেশাল হয়? হ্যাঁ, আরও স্পেশাল। আচ্ছা, ওটা নেই, আতপটা স্পেশাল আছে, কিন্তু মেন কথা হচ্ছে সিদ্ধটা নেই। আমাকে তো ভাঙা বললো যে চালটা কোনটা ভালো চলে? সিদ্ধ আতপ দুটোই চলে। আতপ থেকে বেশি সিদ্ধটা চলে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পোলাও, ফ্রাই, পায়েস, এটা হচ্ছে সব থেকে বেটার। এগুলো কিরম কেজি? এটা 180 টাকা কেজি। তাই বুঝতে পারছেন, এইবারে চালটা মানে এই নর্থ দিনাজপুরে কম ফলন হয়েছে, সেই জন্য এবারে কেজি প্রতি দামটা যেখানে 100 টাকার মধ্যে থাকে, সেখানে এটা এবারে 180 থেকে 200 টাকার মধ্যে চলছে। সেই জন্য চাল আছে কিন্তু খুব চড়া দামে, এই হচ্ছে ব্যাপার। এবারে মানে অন্যবারে যদি আসেন, আচ্ছা সব কোন সময়টা চালটা মানে অঘ্রাণ মাসে, অঘ্রাণ পৌষ মাঘ, এই 3 মাসে মানে এটা অঘ্রাণে আসলে আপনি নতুনটা পাবেন, আবার নতুন কিনবেন। ওই চালে চালে পার্থক্যটা করে না, বুঝাচ্ছি আপনার একটু অভিজ্ঞতা হবে। এটা কি সিদ্ধটা? হ্যাঁ, সিদ্ধ। কত করে এটা? 180। মোহনবাটির ভেতরে এটা। হ্যাঁ, আপনার কি নাম, কি দোকানের নাম? দোকানের নাম দোকান, ওনার নামেই দোকান। ও কার্তিক শাহ, আচ্ছা। এখানে তো অনেক চালের দোকান আছে। সবই চালের দোকান নাকি আরো সব কিছুরই আছে? এই মোহনবাটির ভেতর অধিকাংশই চালের দোকান, এবং এখানে মানে সব মেনলি নামে নামেই, মানে যেহেতু ছোট মফস্বল শহর, এখানে সব নামে নামেই চেনেন, চাল বিক্রেতার নামেই সবাই। এনার নাম কার্তিক দার চালের দোকান। তা আমরা এখানেও চাল দেখলাম, তা চলুন দেখি আমরা। একবারে চালটা খুবই চড়া দামে বিক্রি হচ্ছে, মানে যেহেতু চালের ফলনটা এবারে খুব কম হয়েছে, সেই জন্য কিন্তু চালের ফলনটা এবারে যেহেতু কম হওয়ার জন্য আমাদের বাপ্পাদাও অনেকটাই খুঁজে দেখাচ্ছে আমাদের। কার্তিক বাবুর চালের দোকান থেকে আমরা 5 কিলো করে চাল কিনছি, আর আরেক জায়গা থেকেও কিনেছি, এখানেও কিনছি 5 কিলো করে। উনি প্লাস্টিকের প্যাক করে দিচ্ছেন 180 করে।
180 করে দাম নিচ্ছেন। দাম কিন্তু সবাই বলছেন এবারে খুব চড়া, কিন্তু এই প্লাস্টিকের প্যাক করে যদি রাখতে পারেন এয়ার টাইট করে, তাহলে ওনারা বলছেন যতদিন খুশি রাখা যাবে, কোনো পোকা লাগবে না, কিন্তু হাওয়া লাগলে মুশকিল। মোহনবাটি থেকে আমাদের চাল কেনা হয়ে গেল। বলে দিয়েছি, আমি শুনে এসেছিলাম এই রাজুদার চালের দোকান, ভেতরে গিয়ে অনেক রকম দোকান আমরা দেখলাম, কার্তিকদার দোকান আর কার মামার দোকান, আরো অনেক বাবলু ব্যানার্জির দোকান, এই সব দোকান থেকে আমরা প্রায় অখিল মন্ডল আমরা প্রায় 30 কিলো মতো আমরা তুলাইপাঞ্জি চাল কিনে নিয়েছি, সকলে মিলে, সকলের জন্য। আরও যাই হোক 30-35 কিলো কিনে ফেলেছি সব। আমরা এখন টোটো করে বাপ্পাদাকে নিয়ে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। এই চাল আমাদের এই চাল এখানে সব মজুত করা আছে। একটা টোটো ভাড়া করে নিয়ে আমরা প্রায় তাও 35 কিলো, এক একজন প্রায় 10 কিলো 12 কিলো করে চাল কিনেছি। মোটামুটি 180 টাকা করে গড়ে দাম, 180 টাকা করে নিয়েছে যে কোনো দোকানেই 1 নম্বর চালটা। ভালো। আর এখানে যেটা বললো এবারে তুলাইপাঞ্জি চালটা এবারে খুবই কম প্রোডাকশান হয়েছে। কমলাবাড়ি বলে যে জায়গাটা আছে সেখানেই এখন মূলত তুলাইপাঞ্জি চালটা প্রোডাকশান হয়, আর এই মোহনবাটিতে সেল হয়। আর যে মোহিনীগঞ্জ যে জায়গাটা আছে সেখানে তুলাইপাঞ্জি মানে বিখ্যাত ছিল, যেখানে হতো প্রোডাকশান, সেখানে কিন্তু এখন মাখাই হচ্ছে, ভুট্টা হচ্ছে, সেই জন্য কিন্তু এই তুলাইপাঞ্জির দামটা অনেকটাই বেড়ে গেছে। এই সব প্যাকিং হয়ে গেছে, আমাদের সব চাল এখানে রাখা হয়ে গেল। এইবারে গাড়ির ডিকিটা দিয়ে দিলেই মোটামুটি চাল এখানে রইল। আর ওই আলোটা বন্ধ করে দিই। হ্যাঁ, ব্যাস আমাদের চাল কেনা কমপ্লিট। এটার জন্যই আসা, এটার জন্য আসা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। চাল যে সম্পর্কিত, তুলাইপাঞ্জি চাল সম্পর্কিত যে তথ্য আমার দেওয়ার দায়িত্ব ছিল আপনাদের কাছে, সেই তথ্য আমি কিন্তু দিলাম। এখন আমরা হোটেল রুমে যাব, আর কিচ্ছু করার নেই, রাত্রিবেলা খাওয়া দাওয়া করব আর শুয়ে পড়বো। কারণ সারাদিন আজকে সেই ভোর 5টা থেকে গাড়ি চালিয়ে এই এখানে এসছি, নর্থ দিনাজপুরে রায়গঞ্জে এসে পৌঁছেছি। তুলাইপাঞ্জি চাল নিয়ে বিস্তৃত ভিডিও আপনাদের দেখালাম। আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে আপনাদের। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। কালকে আমার আরও নতুন অনেক এক্সপ্লোর করা আছে, এই রায়গঞ্জের বিভিন্ন দ্রষ্টব্য স্থান আপনাদের দেখাবো। এরপর এখান থেকে আমার মুর্শিদাবাদ যাওয়ার ইচ্ছে আছে, সেই নিয়ে ব্লগ আমি পরবর্তী পর্যায়ে নিয়ে আসব। তা এই ব্লগে আপনাদের প্রত্যেককে টাটা, শুভরাত্রি। আর ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।